আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আবারও আমি তোমাদের সামনে তুলে ধরেছি আজকের নতুন একটি টপিক এবং গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আনসিন কোশ্চেন অ্যানালাইসিস। তো আনসিন কোশ্চেন অ্যানালাইসিসের মধ্যে কয়টি কোশ্চেন থাকে? কোশ্চেন নম্বর 4, 5, 6 and 7। তো আমরা চেষ্টা করব কতগুলি দেখানোর জন্য, যে কয়টা দেখানো যায় সেটাই। তো আজকে ফার্স্টলি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার টেবিল। যে এরকম একটা টেবিল থাকে, সেই টেবিলটা তোমাকে আনসার করতে হয় এবং কি ইনফরমেশনটা প্যাসেজ থেকে নিয়ে। তাহলে আমাদের একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, যে প্যাসেজটা আসলে আউট অফ টেক্সট বুক, আমাদের দৈনন্দিন জীবন থেকে, অর্থাৎ প্রাত্যহিক ওয়ার্ল্ডের যে কোনো বিষয় নিয়ে থাকতে পারে। তবে সেই প্যাসেজটার ধরন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অটোবায়োগ্রাফি, কারণ কোনো মানুষের জীবনচিত্র বা মানে লাইভ ক্রনোলজি। আরেকটা হচ্ছে ডেসক্রিপটিভ বর্ণনামূলক, সেটা হতে পারে কোনো বিশেষ থিমের উপর, যেমন গ্রিন হাউস ইফেক্ট হতে পারে, বা আর্থ গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, বা আর্থকুয়েক হতে পারে, অর্থাৎ ন্যাচারাল যে কোনো থিম নিয়ে সে প্যাসেজটা হতে পারে। অর্থাৎ আমরা বেশিরভাগ পেয়ে থাকি হচ্ছে অটোবায়োগ্রাফি টাইপের তো এই প্যাসেজগুলো। তো এই প্যাসেজগুলো থেকে কীভাবে আমরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করব সেটা শর্টলি আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। যে এই প্যাসেজটা যখন তোমরা পড়বে, তখন প্যাসেজের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকবে, যে ইনফরমেশনগুলো একটু অ্যানালিটিক্যাল, মানে একটু বিশ্লেষণাত্মক, তো ওই ইনফরমেশনগুলো আন্ডারলাইন করবে এবং কি লাইনগুলো আন্ডারলাইন করে তোমরা প্যাসেজটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। কয়েকবার পড়লে সাধারণত অটোমেটিক্যালি তুমি প্যাসেজের তথ্যগুলো বুঝতে পারবে। এখানে আবার একটু ট্রিক করে থাকে, মাঝে মাঝে একটু মানে কৌশল তোমাকে অবলম্বন করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে জন্মের সাল দেওয়া আছে, বাট মৃত্যুর সালটা দেওয়া নাই, কিন্তু টোটাল এইজটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে তোমার জন্মের সালের সাথে এইজটা যোগ করে মৃত্যুর সালটা বের করতে পারবে। তো এই ধরনের ট্রিকটা তোমরা একটু ফলো করবে। অনেক সময় দেখা যাচ্ছে আবার জন্মের সালটা দেওয়া নাই, মৃত্যুর সালটা দেওয়া আছে। তো মৃত্যুর সালের সাথে ওই এইজটা বিয়োগ করে, সাল থেকে বিয়োগ করলে জন্মের সাল পাওয়া যাবে, অর্থাৎ জন্মের সালের সাথে বয়সটা যোগ করলে মৃত্যুর সাল পাওয়া যাবে। তো এভাবেই সাধারণত এই টেবিলটার মধ্যে দুই একটা ট্রিক থাকে। আর ইনফরমেশনগুলো তুমি প্যাসেজ থেকে নিয়ে আসবে হচ্ছে লাইন বাই লাইন আন্ডারলাইন করে, যেখানে মূল ভূমিকা থাকে। আর প্যাসেজটা পড়ে তোমাকে বুঝতে হবে যে মূল কি বিষয়টা তুলে ধরছে। তো আমরা তাহলে দেখি সেখানে কি কি শব্দ থাকতে পারে, সেই শব্দের সাথে একটু পরিচিত হয়ে যাই। এইম, রোল, মানে এই টেবিলটা এই টাইপের থাকতে পারে, আবার এইটুকু বাদ দিয়েও থাকতে পারে। যদি এই টাইপের থাকে তখন এইম বা রোল মানে মূল যে ফিগারটা আমরা আলোচনা করতেছি, সেই ফিগারটা আসলে কোন ক্ষেত্রে সে বেশি ভূমিকা রেখেছিল এবং যেটা বলা হয়েছে তার উদ্দেশ্যটা কী ছিল। যেমন আমরা যদি স্টিফেন হকিং এর কথা বলি, স্টিফেন হকিং এর কথা বললে সে কন্ট্রিবিউটেড এ লট ইন ফিজিক্স, অর্থাৎ সায়েন্স। তো এখানে সায়েন্সের উপর সে একজন বিশাল বড় বিজ্ঞানী ছিলেন। তো সে তোমার এটার উপর অনেক অবদান রেখেছে। তাই আমাদের এইম কি ছিল, যে এইম ছিল কি, স্টিফেন হকিং এর এইমটা ছিল কি, টু মেক দ্য সায়েন্স রিচ টু দ্য অর্ডিনারি পিপল, মানে অর্ডিনারি পিপলের কাছে, সাধারণ লোকের কাছে সায়েন্সটাকে সহজে তুলে ধরা। তো যাই হোক, তো এরপরে যেটা আছে লাইফ টাইম বা প্রিডোমিনেটিং থিম, মানে লাইফ টাইম বলতে হচ্ছে, যেমন স্টিফেন হকিং এর কথাই আমরা যদি বলি যে স্টিফেন হকিং 1942 সালে জন্মগ্রহণ করেছে এবং মৃত্যুবরণ করেছে 2018 সালের দিকে। তো এই যে তার একটা এটাকে বলা হয় লাইফ টাইম। আর প্রিডোমিনেটিং থিম মানে কি? প্রিডোমিনেটিং থিম মূলত এই প্যাসেজটাতে স্টিফেন হকিং যে কি কাজ মানে উল্লেখযোগ্যভাবে করছে, তার সবগুলো কাজের মধ্যে কোন কাজটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হচ্ছে প্রিডোমিনেটিং থিম। মানে যেই বিষয়টা এই স্টিফেন হকিংকে বিখ্যাত করেছে, সেটাই হচ্ছে একটা প্রিডোমিনেটিং থিম। তো এখানে যদি প্রিডোমিনেটিং থিমকে আমরা চিন্তা করি, তাহলে ওর একটা আছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু দ্য প্রেজেন্ট, মানে বর্তমান সময় পর্যন্ত। তো এটা হচ্ছে তার একটা প্রিডোমিনেটিং থিম। তো হু এবং হোয়াট এটা কি? এখানে যে হু এবং হোয়াট এটা কি? এটা হচ্ছে যে ব্যক্তি এবং কি করেছিল, মানে কি, এটা বলা চলে। তো এখানে আমরা স্টিফেন হকিংকে দেখেছি। তো তারপর হচ্ছে ইভেন্ট বা অ্যাক্টিভিটিস,
সাধারণত ইভেন্ট মানে যে কাজকর্মগুলো করে থাকে অ্যাক্টিভিটিস একই, সাবজেক্ট অনেক সময় এটাই থাকে। তো আমরা যদি বলি যে স্টিফেন হকিং ওয়াজ বর্ন, এখানে প্লেস বা ওয়ার দেওয়া আছে, তো এটা সাধারণত আমরা যদি না দিয়ে দিই যে ওয়েন টাইমের ক্ষেত্রে দিই, তাহলে টাইমের ক্ষেত্রে দিলেই হচ্ছে 1942 সাল। এখন মূল বিষয় হচ্ছে আমরা এখানে লিখবো নাকি অ্যান্সারটা কীভাবে লিখবো, আমরা কি পরীক্ষা খাতায় এটাই তুলে ধরবো নাকি পরীক্ষা খাতায় আমরা ওভাবে একটু ভিন্ন করে লিখব। অর্থাৎ মূলত এই টেবিলটা পরীক্ষার খাতায় তোলার কোনো প্রয়োজন নেই। আমরা এই আনসারটা যেমন এখানে লিখলাম গ্রেটেস্ট ফিজিস্ট, গ্রেটেস্ট ফিজিসিস্ট আপনার আইনস্টাইন কি করেছিল, অফ দ্য গ্রেটেস্ট ফিজিস্ট আপনার আইনস্টাইন, এটার রোলটা কী ছিল, ভূমিকাটা কী ছিল, কন্ট্রিবিউটেড a lot to the science field of science। তো এটাই তার বেশি ভূমিকা ছিল। আসলে এত বড় অ্যান্সার তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, মানে এখানে মূলত এসে যে টু দ্য ফিল্ড অফ সায়েন্স এটুকু লিখলেই যথেষ্ট। রোলটা ভূমিকা তার কোথায় ছিল, কোন বিষয় ছিল, টু দ্য ফিল্ড অফ সায়েন্স, দ্য ফিল্ড অফ সায়েন্স এটাই। আর 2 নম্বর যদি বলি সে ওয়াজ বর্ন কত সালে জন্মগ্রহণ করেছিল, আমরা প্যাসেজ থেকে, তোমরা আসলে প্যাসেজ না পড়ে তো আনসারটা করবে না, পরীক্ষায় তো প্যাসেজ, এখানে তো প্যাসেজটা তুলে ধরা সম্ভব হচ্ছে না, কিন্তু পরীক্ষায় তো তোমাদের প্যাসেজটা থাকবে, তো প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এটা ক্লিয়ার করবে। তো এখানে যেমন 1900 কত সালে, 1942 সালে সে জন্মগ্রহণ করেছিল। তো এরকম 1942 সাল এইভাবে আমরা উত্তরগুলো লিখব। মূলত বিষয়টা হচ্ছে আমাদের বুঝতে হবে ওয়েন এবং টাইম, ইয়ার এগুলি থাকলে সময় বোঝাবে, মানে সাল বা ডেট বোঝাবে। প্লেস এবং ওয়ার থাকলে সেখানে স্থান বোঝাবে। অ্যাক্টিভিটিস যেমন এখানে আমি প্লেসের জায়গায় লিখেছিলাম, সেটা প্যাসেজে তো আর প্লেস উল্লেখ নাই, তাহলে আমি লিখবো কীভাবে, তার মানে এখানে গ্যাপটা থাকবে না, ফাঁকা থাকবে। তো এরকমভাবে 5টি গ্যাপ থাকবে, 5টি গ্যাপের জন্য 5টি নাম্বার, এবং কি ইজিলি তোমরা পাবে যদি একটু খেয়াল করে প্যাসেজটা তোমরা একটু ভালোভাবে দেখো, তাহলেই এই অ্যান্সারটা ক্লিয়ারলি করতে পারবে। আর এখানে ইভেন্ট, অ্যাক্টিভিটি, সাবজেক্ট এগুলো হচ্ছে সিমিলার। তো এই মূলত এই অ্যান্সারটা তোমরা কীভাবে করবে, এই আনসার টু দ্য কোশ্চেন নং লিখে 1 2 3 4 5 এভাবে আনসারগুলো লিখবে, ঠিক আছে। তো এই হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার টেবিল। আমরা যাচ্ছি পরবর্তী সামারিতে। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো আমরা কিভাবে সামারি লেখা যায়, সেটা হচ্ছে কোশ্চেন নং 5। এই সামারিটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু সামারিতে তোমরা 10 মার্কস পেয়ে থাকো। এই 10 মার্কস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মার্কস। এই মার্কসটা পাওয়ার জন্য তোমাকে কিছু সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, তোমাকে কিছু ওয়ে মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে এই সামারিটাও কিন্তু ওই সেই আনসিন প্যাসেজ থেকেই তোমাকে লিখতে হবে। যে সেই আনসিন প্যাসেজটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে হুবহু লিখে দেয়, সেটা হচ্ছে সামারিতে 0 পাওয়ার মতো। আমরা যদিও 1 2 দিয়ে থাকি, কিন্তু সে মূলত সে 0 পাওয়ার জন্য। সামারি মানে কি সেটা বুঝতে হবে। সামারি মানে হচ্ছে সার অংশ, মানে একটা গল্পের মূল বিষয়গুলো, মূল প্রতিপাদ্য বিষয়গুলো কয়েকটা বাক্যে তুলে ধরা, সেটা হচ্ছে সামারি। তো এই সামারিটা তোমরা যেভাবে লিখো আসলে সেটা সামারি তো হয়ই না, বরঞ্চ নাম্বার মাইনাস করে গেলে মাইনাস করা উচিত, কিন্তু আসলে যেহেতু মাইনাস করার সিস্টেম নাই তাই আমরা মাইনাস করি না। তো সামারি লিখতে গেলে কি করতে হবে সেই বিষয়ে আমি 2-4টি কথা বলবো। সেটা হচ্ছে যে প্যাসেজটা দেওয়া থাকবে, মানে যে অরিজিনাল টেক্সটটা দেওয়া থাকবে আনসিন প্যাসেজ, সেই প্যাসেজ থেকে আমাদের এই সামারিটা লিখতে হবে। যেহেতু তাই প্যাসেজটা ভালো করে আমাকে বুঝতে হবে। বেসিক ইনফরমেশন মানে প্যাসেজের যে মূল তথ্যগুলো সেগুলো তুলে ধরতে হবে। শর্টলি টু বি রিটেন ইন ওন ওয়ার্ডস, মানে সংক্ষেপে নিজের শব্দের মাধ্যমে, মানে নিজের তৈরি করা কিছু বাক্যগুলোর মাধ্যমে এটা তুলে ধরতে হবে, ঠিক আছে। তো ডোন্ট ইউজ ফার্স্ট পারসন, এখানে কোনো ফার্স্ট পারসন এবং ইউজ করা যাবে না। তো ফার্স্ট পারসন সাধারণত এই সামারির সাথে যায় না। এবং ডোন্ট সেট এনি এক্সাম্পল, কোনো
এক্সাম্পল সেট করা যাবে না। তো ডোন্ট রাইট কপিং টেক্সট, মানে যে স্টুডেন্টরা স্বাভাবিকভাবে যেটা করে থাকে যে টেক্সট থেকে সরাসরি কপি করে দেয়, মানে টেক্সট থেকে লাইনগুলো উঠিয়ে দেয়, সেটা করা যাবে না। মানে জাস্ট এই টেক্সট থেকে মূল বিষয়গুলো নিয়ে নিজে সেন্টেন্স তৈরি করে নিজের ভাব প্রকাশ করে এটা লিখতে হবে। মানে ওই সেন্টেন্সের তত্ত্বগুলো নিজের ভাষায় লিখতে হবে, নিজের শব্দগুলো দিয়ে। তো মাস্ট বি 1/3 অফ দ্য অরিজিনাল টেক্সট। সাধারণত এই সামারিটা হয়ে থাকে হচ্ছে মূল প্যাসেজের 1/3, তাহলে সেটা 50 থেকে 70 ওয়ার্ডস মেবি হতে পারে, যেহেতু প্যাসেজগুলো ক্লাস 10-এর জন্য, তো সেহেতু সেই প্যাসেজগুলো মিনিমাম 150 170 এই ওয়ার্ডসগুলোর মধ্যে থাকে, বা 200সও থাকে। তো সেক্ষেত্রে 50 to 70 ওয়ার্ডসের মধ্যে হতে পারে, কিংবা 40ও হতে পারে। তো এই সামারিটা, তো এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই যে ইউজ ফার্স্ট পার্সনের সাথে কিন্তু সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সনও এই আসলে সামারিতে ইউজ করা যায় না। তো মূলত এটা যেহেতু একটা মূল বিষয়, সেহেতু মূল বিষয়ের মধ্যে এত কিছু তোমার নিজের এক্সপ্লানেশন কোনো ইউজ করা যাবে না, অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া যাবে না, এক্সাম্পল তো এটা দেওয়াই যাবে না। কিন্তু অনেক স্টুডেন্টদের লেখার মধ্যে দেখেছি যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, অনেক টিচাররাও তোমাদেরকে হয়তো গাইডলাইন দিয়ে থাকবে যে এইভাবে লেখাটা সুন্দর করলে সুন্দর হয়, কিন্তু আসলে সামারি তো আমি প্রথমে বললাম যে এটা কোনো প্যাসেজের মূল অংশ বা সার অংশ। এখন তুমি যখন লিখবা দিস প্যাসেজ ইজ অ্যাবাউট, এই লাইনটুকু কোন প্যাসেজের বা কোন লাইনের সার অংশ হয়? অতিরিক্ত একটা ওয়ার্ড হয়, আমরা আগেই বলছি যে অতিরিক্ত কোনো এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা বা উদাহরণ দেওয়া যাবে না। তাহলে এই ধরনের লাইনগুলো দেওয়া যাবে না, যেগুলো তুমি ভাবতেছো হয়তো সৌন্দর্যের জন্য দিবে, কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর হবে। দিস প্যাসেজ ডিলস উইথ, এই ধরনের লাইনও থাকে, এই ধরনের কোনো লাইন দেওয়া যাবে না, সরাসরি সিম্পলি তোমাকে স্টার্ট করতে হবে। তো যেমন আমি স্টিফেন হকিং সম্পর্কে যদি আমি তোমাদেরকে বলি, সিম্পলি যদি বলি, স্টিফেন হকিং নামটা তো থাকবেই। স্টিফেন হকিং ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিজিস্ট আফটার আইনস্টাইন। হি কন্ট্রিবিউটেড লট টু দ্য field of science. His book that makes him famous is a brief history of time. তো এই যে আমি কথাগুলো বললাম, এখানে কিন্তু সে কোথায় কি করছে এত ডিটেলসে বলিনি, আবার সব কিছুই বলে দিয়েছি। তো এইভাবেই সাধারণত এই সামারিটা হয়ে থাকে। তো আসলে তোমাদের এই দেখে দেখে লেখার প্রবণতাটা দূর করতে হবে, নিজের ক্রিয়েটিভিটিটাকে শো করতে হবে। এই সামারিটা হচ্ছে এমন একটা বিষয় যেখানে তোমার ক্রিয়েটিভিটি 100% শো করলে তুমি 10-এ 8 অ্যাবাভ বা 7 অ্যাবাভ মার্কস পেয়ে যাবে। তো আশা করছি তো বিষয়টা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা যে কোশ্চেনটা আলোচনা করতেছি সেটা হচ্ছে কোশ্চেন নং 6 ফার্স্ট পেপারের ম্যাচিং কলাম এ, বি অ্যান্ড সি। অর্থাৎ আমাকে এখানে যে বিষয়টা তুলে ধরেছি সেটা তোমাদের জন্য কলাম এ, কলাম বি এবং কলাম সি, এই তিনটা কলাম থেকে 3টি পার্টস অফ দ্য সেন্টেন্স একসাথে মিল করে একটা পূর্ণাঙ্গ অর্থবোধক বাক্য তৈরি করবে। এটার কোনো সিকোয়েন্স মেনটেন করতে হবে এমন না, তবে মেনটেন করলে ভালো হয়। তো মূলত এটা করার জন্য তোমাকে যে নলেজটা থাকতে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে ভালো করে, এবং সেন্টেন্সের যে প্রত্যেকটা ওয়ার্ডের যে গঠনগুলো কার পরে কী বসে সেটা হচ্ছে সিকোয়েন্স অফ ওয়ার্ড ইন এ সেন্টেন্স, এটা তোমাকে একটু খেয়াল করতে হবে। এবং কমপ্লিটিং সেন্টেন্স যদি তোমরা ভালো করে পারো তাহলে এই ম্যাচিংটাও তোমরা ভালো করে পারবে। আর সর্বোপরি যে কথাটা আমি প্রায় সময় বলে থাকি যে ওয়ার্ড মিনিং, এবং যত বেশি তুমি রিডিং ক্যাপাবিলিটি থাকবে তোমার, তত বেশি তুমি এইগুলোতে ভালো পারফর্ম করতে পারবে। তো আমরা এখানে দুইটা টপিক লিখছি, সেটা হচ্ছে দুইটা ক্লু লিখছি যেটা তোমাদের ফলো করা উচিত। কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারালি তোমাকে জানতে হবে, কমপ্লিটিং সেন্টেন্সও জানতে হবে, এবং ফ্রেজেস মানে হচ্ছে এক গুচ্ছ শব্দ। অর্থাৎ যেমন দেখো এখানে এ সিস্টেম অফ, এখানে একসাথে 3টা শব্দ একটা গুচ্ছ হয়েছে। আবার অফ স্পিচ, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে একটা ফ্রেজ হিসেবে করা হবে। দেয়ার রিপ্রেজেন্টেটিভস, মানে দেয়ারটা আলাদা, রিপ্রেজেন্টেটিভসের সাথে দেয়ারটা একটা ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। তো এই ধরনের যে ইউজটা সেটাকে যেমন ফ্রেজেস হয়। তো আমরা একটু এখানে আরেকটা ফ্রেজ দেখছি, ফ্রি অ্যান্ড ফেয়ার।
ফ্রি অ্যান্ড ফেয়ারটা এটা একটা ফ্রেজ হিসেবে গঠিত হয়েছে, ফেয়ার অ্যান্ড ইকুয়াল এটা একটা ফ্রেজ হিসেবে গঠিত হয়েছে। তো এই যে পার্টগুলি এগুলি কার সাথে যুক্ত হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে সেন্টেন্সের অন্য পার্টের উপর। তো আমরা এখন এটা কিভাবে অ্যান্সার লিখবো, পরীক্ষায় অ্যান্সার করবো কীভাবে সেটা একটু দেখাচ্ছি। তো ফার্স্টলি যেটা আমরা দেখবো এ লিখবো, এ লিখে আগে কি করব, ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট, মানে ডেমোক্রেসি হচ্ছে একটা পদ্ধতি সরকারের, মানে সরকার পরিচালনার একটা পদ্ধতি। তো এই তিনটা এটা লেখার পরে আমি পুরো সেন্টেন্সটাও লিখে দিতে পারি, বাট এইটুকু থাকলেও আমাদের সমস্যা হবে না, মানে আমি ফুল মার্কসই পেয়ে যাব। তো ঠিক একইভাবে বিতে আমরা যাব, বিটা আগে লিখলাম, ইট অ্যালোজ ফ্রিডম, এটা কি করে মানে অনুমতি দেয়, মানে অনুমোদন করে, ফ্রিডম মানে স্বাধীনতা, কিসের স্বাধীনতা, অফ স্পিচ, রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্যাল অপিনিয়ন্স, মানে বোঝা গেছে যে এটা বাক স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এবং রাজনৈতিক মতবাদের স্বাধীনতা। অর্থাৎ এই যে তাহলে আমি কি করলাম, বিয়ের সাথে এখানে 3 নিয়ে আসলাম, তারপরে নিয়ে আসলাম হচ্ছে আমি 4 এই কলাম থেকে। তো এই যে প্রত্যেকটা কলামের প্রত্যেকটা অংশ তোমাকে পরে পরে দেখতে হবে যে কোনটা এখানে খাটবে কোনটা খাটবে না। ইট মিনস, দেখো এটার মানে বুঝিয়েছে, ইট মিনস, এটার মানেটা কি, ইট মিনস ফেয়ার অ্যান্ড ইকুয়াল। আচ্ছা, এটার মানে হচ্ছে কি, ফেয়ার ন্যায় এবং সঙ্গত, মানে সমান বা ইকুয়াল যেটা, তাহলে ফেয়ার অ্যান্ড ইকুয়াল কি, মানে এখানে যেটা আমরা বলতে যাচ্ছি যে ন্যায়সঙ্গত এবং সমান অধিকার সংক্রান্ত ট্রিটমেন্ট, মানে আচরণ ফর সিটিজেন্স, মানে নাগরিকের, প্রত্যেক নাগরিকের প্রতি সমান এবং ন্যায় সঙ্গত আচরণ। তাহলে আমরা এটা দিচ্ছি 5। এবং ডিতে দেখি পিপল ইলেক্ট, মানে এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতিতে পিপল কি করে ইলেক্ট করে, নির্বাচন করে দেয়ার রিপ্রেজেন্টেটিভস, তাদের প্রতিনিধিগুলোকে কিভাবে, দেয়ার রিপ্রেজেন্টেটিভ ডিরেক্ট ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, সরাসরি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের একজন লোকজন তারা তাদের প্রতিনিধিকে নির্বাচন করে। তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে 2। এখন লাস্টে ফাইনালে যেটা দেখতেছি, যেটা বাকি থাকে সেটা লিখে দিলেই হবে। এখানে আমরা আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার, দেখো এখানে বি আছে বাকি। তো ইলেকশনস ইজ দ্য প্রিকন্ডিশন, মানে পূর্ব শর্ত, মানে এই যে সিস্টেমের পূর্ব শর্তটা কি, আছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অর্থাৎ একটি তোমার নিরপেক্ষ এবং ন্যায়সঙ্গত নির্বাচন, যেটা হচ্ছে পূর্ব শর্ত অফ ডেমোক্রেসি। তো এইভাবে তোমরা যদি এই সিকোয়েন্সগুলো লিখে দাও তাহলেও চলবে, এবং সিকোয়েন্সের পাশাপাশি যদি সেন্টেন্সটা লিখে দাও তাহলে আরও ভালো হয়, সমস্যা নেই। তো এই বিষয়টা ভালোভাবে পারফর্ম করার জন্য তোমাকে প্রত্যেকটা কলামের প্রত্যেকটা পার্ট ভালোভাবে অর্থ সহকারে বুঝতে হবে, এবং সেই অনুসারে তোমাকে ম্যাচ করার চেষ্টা করতে হবে। অর্থ যখন মিলে যাবে তখন তুমি একটা লিখবে। তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, এগুলো পেন্সিলে লিখে তুমি অর্থ মিলিয়ে দেখতে পারো, যদি না মিলে, তোমার মনের সাথে না মিলে, তখন তুমি আবার চেঞ্জ করে অন্যটি লিখবে। তারপর ফাইনালি যখন লিখবে তখন তুমি কলম দিয়ে লিখবে এগুলো, ঠিক আছে? তো এই হচ্ছিল আমার এই ফার্স্ট পার্টের আজকের মতো টপিক। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পরবর্তী টপিকে যাব। তো এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।